সাজ্জাদা ফিরোজ এখনো পর্যন্ত তাজপুর থেকে ফিরে আসছে না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে কি শাহজাদা ফিরোজ মা সতীকে উদ্ধার করে কর্ণদেবের কাছে পৌঁছে দিতে পারেনি? তবে কি শাহজাদা ফিরোজ রাজা কর্ণদেবকে পরাজিত করে আমার রাজকর আমার প্রাসাদে নিয়ে আসতে পারেনি? আমি কি বুঝবো আমার সন্তান মৃত্যু হয়ে গেছে? আপনি অস্থির হয়ে উঠবেন না। আমার মনে হয় শাহজাদা আজই ফিরে আসবে। রাজপুরে এমন কোন শক্তি নাই যে আমাদের শাহজাদাকে আটকে রাখতে পারে। আমি ফিরে এসেছি আপা হুজুর। ফিরে এসেছ পুত্র? বলো বলো পুত্র, বলো কি সংবাদ তুমি নিয়ে এসেছ? রমাকান্তের মেয়ে সতীকে উদ্ধার করে তার পিতার কাছে তুমি পৌঁছে দিয়েছো তো পুত্র? হ্যাঁ আপা হুজুর, আমি এই পিস্তল দেখিয়ে রাজা কর্ণদেবের কাছ থেকে সতীকে উদ্ধার করে তার পিতার কাছে পৌঁছে দিয়ে আসছি। সাবাস পুত্র সাবাস, এই তো আমি চাই। তুমি আমার সুযোগ্য পুত্র বটে। আমার মেয়ে সতীকে উদ্ধার করে রমাকান্তের কাছে পৌঁছে দিয়ে এসেছো, সেই জন্য খুশি হয়েছি আমি। তোমার রাজ দরবারের রাজদণ্ডায়মান রাজাদের স্মরণ করে তুমি সসম্মানে আমার প্রাসাদে ফিরে এসেছো, তাই তো আমি খুশি হয়েছি পুত্র। এবার বলো আমার সম্মানের কি সংবাদ নিয়ে এসেছো? আব্বা হুজুর, সেই হিন্দু কাফের কর্ণদেবে বলেছে রাজকোষে দেবে না। রাজা কর্ণদেব রাজকর দেবে না, এই কথা তুমি দণ্ডায়মান দাঁড়িয়েছিলে। আর সেই কথা শুনে তুমি শিয়ালের মতো লেজি গুড়িয়ে আমার প্রাসাদে ফিরে আসতে পারলে না। তুমি পারলে না রাজা কর্ণদেবকে তার মাটিতে জীবন্ত সমাধি দিয়ে মাফ করেন আব্বা হুজুর, আমি ইচ্ছা করলে পারতাম যুবরাজ কর্ণদেবের মাথাটা আপনার সম্মুখে হাজির করতে। আপনার আদেশ নেই বলে আমি কর্ণদেবের অনুত্তর না দিয়েই চলে এসেছি। উত্তম যুক্তি বটে পুত্র। তোমার সম্মানের প্রতি আমি সালাম সেলুট জানিয়ে তোমাকে সম্মানই করছি। তুমি যখন আমার আদেশ অমর্যাদা না করে আমার রাজাকে আদেশকে অপেক্ষা করে সসম্মানে আমার প্রাসাদে ফিরে এসেছো, সম্রাট আবুল শাহের বুকে তুমি ফিরে এসেছো, বুক ফুলিয়ে এসেছো সম্রাট আবুল শাহের কাছে। তাই তো তোমাকে আলিঙ্গন করার জন্য আমি উল্কার বেগে ছুটে আসছি তোমার কাছে। এসো পুত্র, তুই আমার বুকে এসো। তুমি আমার সুযোগ্য পুত্র বটে। ওজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আপনি সৈন্য সামন্ত প্রস্তুত করুন। আগামী 7 দিনের ভিতরে তাজপুর আমি আক্রমণ করব।
আর সেই কাফের বেয়াদবকে আমি বুঝিয়ে দেব রাজা, কাফের বেয়াদবকে আমি বুঝিয়ে দেব সম্রাট আবুল শাহর আদেশকে অপেক্ষা করে তার কেমন সাহস হলো এখনো পর্যন্ত আমার দরবারে রাজ করে পৌঁছে দেয়নি। সেই বেশরম বেয়াদব সেই গির্দার রাজাকে আমি এমন শাস্তি দেব যা দেখে তামাম দুনিয়া আতঙ্কে শিউরে ওঠে। তাই করুন জাহাপনা, তাই করুন আব্বা হুজুর। সে হিন্দুর কাফেরকে বুঝিয়ে দেবো যে মুসলমান কোনদিন হিন্দুর কাছে মাথা নত করে না। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। সেই কাফেরকে আমি এমন শাস্তি দেব যা দেখে তামাম তাজপুরের মানুষ আতঙ্কে শিউরে উঠবে। একবারে চোখে লাগবে সম্রাট আবুল শাহ রাজা কন্য দেবে এমন করে বিচার করবে যে বিচারে তাজপুরের মাটিতে তাজপুরের প্রজাগণ এক নিঃশ্বাসে এক ধ্যানে এক চোখে লাগবে সম্রাট আবুল শাহ জান্নাত জিন্দেগি। তাই করতে হবে আব্বা হুজুর, তাই করতে হবে। আমি অংশগ্রহণ করতে চাই জাহাপনা। আমি সেই বেঈমান কর্ণদেবকে শায়েস্তা করতে চাই। এ তুমি কি নাম তোমার? আমার আব্বা হুজুরের কাছে তোমার সত্য পরিচয় দাও। জাহাপনা, আমার নাম নিমাই চাঁদ, রাজা কর্ণদেবের আমি একজন নির্যাতিত প্রজা। আমিও সেই বেঈমানের উপর চরম প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ নিতে চাও যুবক, কিন্তু কিন্তু কেন যুবক? সে কি অপরাধ তোমার সাথে করেছে যার বিনিময়ে তুমি তার বিচারে প্রার্থী হয়ে সরাসরি সম্রাট আবুল শাহর দরবারে এসে পৌঁছেছ? বলো, তোমার ফরিয়াদ আমার কাছে খুলে বলো। জাহাপনা, বেঈমান কর্ণদেব আমার বাধ্যস্থা স্ত্রী সতীকে হরণ করে নিয়ে জাহাপনা, শুধু তাই নয়, আমার সতীকে হরণ করে আমার মুখে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই তো তাকে হত্যা না করা পর্যন্ত আমার প্রাণের শান্তি ফিরে আসবে না। তুমি যা বলছো তুমি তা কি সত্যি বলছো যুবক? মিথ্যে অভিযোগ নিয়ে আমি নবাবের দরবারে ছুটে আসিনি। যুবক, তোমার ওই মুখের কথাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে করতে চাই আমার এই বিশাল রাজ্যের প্রধান সেনাপতি। এই নাও যুবক, তোমার হাতে তুলে দিয়েছি আমার সম্মানিত হাতিয়ার। এই হাতিয়ার হাতে নিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উল্কার বেগে ছুটে যাবে। যেখানেই অন্যায় দেখবে সেখানেই তুমি ঝাঁপিয়ে পড়বে, যেখানেই নির্যাতন দেখবে সেখানেই তোমার হাতের স্থানিত তরবারি চলবে, যেখানেই তুমি অত্যাচার দেখবে সেখানেই তুমি ঝাঁপিয়ে পড়বে। তোমায় স্বাধীন করতে হবে এই রাজ্যের প্রধানিত রাজ্যের সম্রাট আবুল শাহের মান সম্মান। সম্মুখে দাঁড়িয়ে আপনার দয় সম্মানিত তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই সম্মানিত তরবারি আমার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশি সৈন্য দূরের কথা আপনার এই রাজ্যে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না। এরপরেও যদি প্রবেশ করে তাহলে বুঝবেন আপনার এই নিবাস চাঁদ বেছে নেই, সে মরে গেছে জনাব, সে মরে গেছে। তাই যাও, তোমার মতো সেনাপতি পেয়ে আজ আমি গর্বিত। তাই তো তোমার হাতে চলে দিয়েছি আমার হাতের হাতিয়ার। এই হাতিয়ার যখন তুমি পেয়েছো, এই দায়ভার যখন তোমার উপর পড়েছে, তখন তুমি পারবে আমার এই রাজ্যকে সমাধান করে নিতে। তাই যান শাহজাদা ফিরোজ, নিমাই চাঁদ হয়তো একা পারবে না। এই শয়তানের সঙ্গে হাতে মিলিয়ে সেই বেঈমান হয়তো নিমাই চাঁদকে হত্যা করতে পারে। তাই আপনিও যান, তার কাঁধে কাঁধে মিলিয়ে
সেই বেঈমান কাফেরকে উপযুক্ত শাস্তি দিন। তাই যাচ্ছে মঞ্জু সাহেব। আর যাবার সময় বলে যাচ্ছি, দুজো কাফের কর্ণদেব আমাদের বর্ষটা স্বীকার না করে রাজ করে না দেয়, তাহলে আমি তাকে বন্দি করে নিয়ে আসবো আমার আব্বা হুজুরের কাছে। আমার আব্বা হুজুরের আসুন উজির সাহেব, আমরা এখন শাহী মহলে এই চলেন। বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজ ভ্রমরও গুনগুন সুরে ফুলের মধু পান করছে আর গান করছে। কিন্তু আমার এই যৌবন কি বিফলে যাবে? আমার কি প্রাণের ভ্রমর আর আসবে না? হ্যাঁ মামা, যৌবন জ্বালা সহানের জ্বালা সহিতে না পারি। যৌবন জ্বালা বহরই জ্বালা সহিতে না পারি। বন্ধু বিনে যৌবন জ্বালা কে হবে কারি গো সৈগ কে হবে যৌবন জ্বালা বহরই জ্বালা কে হবে কাহারি গো সৈগ কে হবে কাহারি। তুমি এখানে আর আমি কি না? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। কেন খুঁজছিলে? কেন চিত্তদা তুমি আমাকে খুঁজছো কেন? তোমার কি প্রয়োজন? মালা, আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাই তো তোমাদেরকে না দেখলে আমি যে একেবারে পাগল হয়ে যাই। চিত্তদা, সত্যি চিত্তদা, আমিও তোমাকে অনেক ভালোবাসি চিত্তদা। কিন্তু কিন্তু কি মালা, তোমার পিতা কি আমাদের ভালো? তোমার পিতা কি আমার ভালোবাসা মেনে নেবে? তোমার পিতা যদি মেনে নেয়, আমার পিতার কোনো বাধাই আমি মানব না। চিত্তদা, তবু যে আমার বড় ভয় হচ্ছে। না মালা না, কোনো ভয় নেই মালা, তুমি শুধু একবার আমাকে কথা দাও। চিত্তদা, আমার হাতে হাত রেখে কথা দাও, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। সত্যি? সত্যি। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি মা। এই পাগল করেছে, ও আমায় জাদু করেছে, ও আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে।
যদি কাছে না পেতাম, তুমি হিনায় আমি একা শূন্যে মরিতাম। তাই তো আমি তোমার প্রেমে, তাই তো আমি তোমার প্রেমে আমার মনটা পাগল করে পাগল করেছে, ও আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। মনের আশা হলো যে পূরণ, তুমি হিনায় আমি একা শুনে মরিতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি হিনায় আমি একা শুনে মরিতাম। তাই তো আমি তোমার প্রেমে, তাই তো আমি তোমার আমার মনটা পাগল করেছে, পাগল করেছে, ও আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। চিত্তদা, আমি তোমাকে অনেক ভালোবাসি দাদা। অনেক দেরি হয়ে গেছে চিত্তদা, এখন চলো ওই সামনের বাগান থেকে দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন।
নয়নের মনি কার কাছে কই দুঃখের কাহিনী আমার নয়নের মনি কার কাছে কই দুঃখের কাহিনী বলো বহন মাঝে কার কাছে যাই কেসু নিবে আমি তোমার পিতার অত্যাচারে এলে তুমি আমার গর্বে তোমায় নিয়ে ঘুরি বনে বনে আমি তোমায় নিয়ে ঘুরি বনে বনে কার কাছে কই দুঃখের কাহিনী আমার নয়নের মনি কার কাছে কই দুঃখের কাহিনী আনন্দ কর বোন, আনন্দ কর। দে রে বোন, আমার ভাগ্নিকে আমার কুলে দে। এই নিন দাদা। দাদা এবার আপনি তার নাম রাখুন। বাহ, তোর ছেলে জন্ম নিয়ে আমার অন্ধকার ঘর আলোকিত করে তুলেছে। ও যখন মোদি পূর্ণিমার রাতে জন্মগ্রহণ করেছে, তাই ওর নাম রাখলাম মধুদেব। এবার চল বোন, আস্তানায় যাই। চলো দাদা। আর বোন, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু মধু দাদা এখনো এলো না। আজ আসুক, আমিও ওর সঙ্গে কোনো কথাই বলবো না। শুধু শুধু সারা দিন এই শিকার নিয়ে ব্যস্ত থাকে। এসেছি আমি বমর হয়ে, এবারে তুমি ফুল হয়ে দাও আলিঙ্গন। কি তুমি অমন করে রইলে কেন? তুমি কথা বলছো না? না, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। আমার অপরাধ? তুমি আসতে এত বিলম্ব কেন করলে?
তোমাকে পেয়ে সত্যি আজ আমি যে ধন্য হয়ে গেছি মালা। সত্যি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি বলে আমি সত্যি বলছি। আমিও যে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছি। সত্যি বলছি হ্যাঁ তো? সত্যি সত্যি তাহলে- সত্যি। তাহলে আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। পরশে জীবন আমার গো ধন্য হলো। হ্যাঁ? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ছড়ানো মন অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ছড়ানো মন অভিমানে। তোমারই মমতায় আমার সকল আশা রাখিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো। মমতায় আমার সকল আশা যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। পাখিগুলো কেমন ওই যে জোড়া মিলিয়ে বসে আছে, আমার মনে যেন কি বলছে। এই সময় চিত্তদা যদি আমার পাশে থাকতো, তাহলে দুজনে বসে আমার মনের কথাগুলো মন খুলে খুলে বলতাম, আর ভালোবাসার গান গাইতাম। সত্যি মালা, দুজনে বসে ভালোবাসার গান শোনাতাম। মালা, তুমি আমার জন্য খুব চিন্তা করছো তাই না মালা? চিত্তদা, তোমাকে এক নজর না দেখলে আমি যে থাকতে পারি না চিত্তদা।
তাই তোমার জন্য মন আমার কেমন যেন ছটফট ছটফট করে। মালা, আজ থেকে তুমি আমার গলার বকুল ফুলের মালা। ফুল লাগবে, হ্যাঁ, মধুর লাগবে। আর আমি সারা জীবন তোমাকে কাছে কাছে রাখবো। সত্যি দাদা, তুমি আমাকে অনেক ভালোবাসো, কখনো ভুলে যাবে না তো? এটা দাঁড়ান, কখনো ভুলে যাবে না তো? না মালা, তোমারই চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। কতদিন রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এতদিনে পেয়েছি তোমায়, আরো কাছে তোমাকে যে চাই, ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি করব তোমাকে ছেড়ে একা একা বাঁচতে পারি, সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। বুঝো না এই দুটি মন, এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সে জীবন হব একাকার। বুঝো না এই দুটি মন, হৃদয়ে সব কবিতা ঝরে পড়ে ছন্দ ধরে, সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। তার গান শুনে যাবে আর ঠিক থাকতে পারছি না। কে এই সুন্দরী? একই একই মালা, তুমি এখানে? দীপদা, যুবরাজ, আমিও তো ভাবছি আপনি হঠাৎ এখানে। তোমার এই মধুর সুরে গান শুনে
আমি এখানে ছুটে এসেছি মালা, তোমার এই কোকিলি কণ্ঠের সুর আমাকে যে পাগল করে তুলেছে মালা। যুবরাজ, এই কথা আপনার মুখে শোভা পায় না। কেন মালা? তুমি হয়েছ মন্ত্রী কন্যা, আর আমি হয়েছি তাজপুরের যুবরাজ। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি মালা। চুপ করুন যুবরাজ, আপনার মতো একটা লম্পটকে মন্ত্রীর কন্যা মালা দেবী কখনো ভালোবাসতে পারে না। আপনি এখান থেকে চলে যান বলছি। মালা, যাবো, চলে যাব, কিন্তু তুমিও মনে রেখো, তোমাকে আমার ভালো লেগে গেছে, তাই চলে বলে কোলে কৌশলে যেমন করেই হোক তোমাকে আমার চাই। আর আপনিও জেনে রাখবেন, আমাকে আপনি কখনো পাবেন না, আর পাবেন তবু জিন্দা থাকতে নয়, মৃত্যুর পর। আর তার পূর্বে আমি আপনাকে দিয়ে গেলাম ঘৃণার দুঃখার। অহংকার, অহংকার! সামান্য একটি মন্ত্রীর কন্যা হয়ে সে আমাকে অপমান করে চলে গেছে, আমিও তার চরম প্রতিশোধ নেব। তবে আমার নাম যুবরাজ কর্ণদেব। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউনা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউনা গিয়া। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউনা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউনা গিয়া। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝির তোর দেশে যাওয়া হবে রে বিপদ। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝির তোর দেশে যাওয়া হবে রে বিপদ। বাহ 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 বাহ, কি সুন্দর! তোমার মধুর কণ্ঠের গান শুনে আমি তো পাগল হয়ে গেছি। কে তুই শয়তান? আমি
আমি হচ্ছি লালা ডাকাত। ডাকাত হ্যাঁ, যা, চলে যা এখান থেকে। না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। এসো, না, চলে এসো বলছি। ছাড়ো, চলে ছেড়ে দাও এসো। আমাকে। ছেড়ে দেবো। বাঁচাও! বাঁচাও! আমি এসেছি, ভয় নেই, ভয় নেই, বল, আমি এসে গেছি। সাবধান, শয়তান। ছেড়ে দাও আমাকে বলছি। লড়াই আমি প্রস্তুত। ভিতরে শয়তান। এমন সময় তুমি এই পদ্মপুকুর ঘাটে একা আসলে কেন? তুমিও তো পুজো দিয়ে এই সময় আসো মধুদা। আর আমি কেন আসি জানো? আমি কেন আসি জানো? কেন বলো? চন্ডী দাসে ভাই তো বলছে সুখ না পুকুর ঘাটে। চন্ডী দাসে ভাই তো বলছে পুকুর
যুগল মিলন। একে পণ্ডিত মশাই, আপনি এখানে? আরে আমি তো এলাম এই তোমাদের যুগল মিলন দেখতে। এই কোন জীবনে এসে পড়েছি। তবে বাবু, এই তোমাদের প্রেমের কোনো ব্যাঘাত ঘটাবো না। এই এই তোমাদের প্রেম যাতে অক্ষুণ্ণ থাকে, আমি সেই ব্যবস্থাই করতে এলাম। আচ্ছা মা, এই তোমার নামটা জানতে পারি কি? আমার নাম হচ্ছে ফুলকুমারী। ফুলকুমারী, বাহ 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 বাহ, বেশ সুন্দর নাম তো। এই তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শুনলে তুমি ভয় পাবে না তো? এ ভয় পাবো কেন? বলো বলো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কালো ডাকাত। ডাকাতের মেয়ে তুমি? আচ্ছা বাবা, এবার বলো তো তোমার নাম কি? আমার নাম মধুদেব। বাহ 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 বাহ, বেশ সুন্দর নাম তো। এই ফুল যেখানে আছে, মধু তো সেখানে থাকবেই। আচ্ছা বাবা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম না মানে আমি বলতে পারছি না। কি বললে? এই পিতার নাম বলতে পারলে না? সে আবার কেমন কথা বাপু? আরে এই পিতা সারা পুত্র হয় কেমন করে? তাহলে কি তুমি যারো সন্তান? ও হে ভগবান, এই কথা শুনবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? খুদা, মৃত্যু দিলে না কেন? পণ্ডিত মশাই, ওর বাবার নাম কেমন করে বলবে? মধুদা তো জন্ম নেবার আগে ওর মাকে আমার বাবা আশ্রয় দিয়েছিল। ও এই কথা, এই এতক্ষণে বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, এবার বলো তো এই তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সতী দেবী। সতী দেবী? তাহলে কি সেই ওই রমা তোর মেয়ে সতী দেবী? এবার বুঝতে পেরেছি। এতদিনে আমি ওই রমাকান্তর মেয়ের সন্ধান পেয়েছি। আচ্ছা বাবা, এই তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে নিও। আমি এখন আসি। জয় মা তারা। হে প্রভু, তুমি একমাত্র ভরসা প্রভু। জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মধুদা, তোমার মুখখানা এত মলিন কেন? পণ্ডিত মশাইয়ের কথা শুনি
আমার বুকে যে আগুনে দাউ দাউ করে জ্বলছে ফুল, তুমি তা বুঝবি না ফুল। মধুদা, এই সংসারে যার পিতার পরিচয় দিতে না পারে, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। মধুদা, দাদা, হ্যাঁ, আমি এখনই যাব আমার ভাইয়ের কাছে। আমি গিয়ে জিজ্ঞাসা করব, কে আমার বাবা, কে আমার বাবা। মধুদা, মধুদা। সেনাপতি নকুল সেন, আমি একই পরশ করে জানতে পারলাম আমরা যে আমাদের এই রাজ্যে একটি প্রজা ছিল নিমাই চাঁদ, তাকে অপমান করে বের করে দিয়েছিলাম। আমি শুনতে পেয়েছি আদি সম্রাট আবুল শাহ প্রধানী সেনাপতি বলে গ্রহণ করেছে। আমি তাই শুনেছি জনাব। শোনা সেনাপতি নকুল সেন, বলেন যুবরাজ কি বল। মন্ত্রী কন্যা মালা দেবীকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই তাকে আমি এই তাজপুরের রাজরানী বানাতে। কিন্তু মালা যে কিছুতেই রাজি হচ্ছে না। যুবরাজ, সামান্য একটা মন্ত্রী কন্যা হয়ে আপনার আদেশ অমান্য করছে। আপনি আমাকে আদেশ করুন যুবরাজ, এই মুহূর্তে তাকে আমি ধরে নিয়ে আসবো আপনার প্রভুর পক্ষে। হ্যাঁ, ধীরে ধীরে সেনাপতি নকুল সেন, ধীরে। আগে আমি লাশবারের মতো মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করে দেখি যদি সে কি বলতে চায়। মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। এই কেন স্মরণ করছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, আপনার কন্যা মালাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই আপনার মেয়ে মালাকে আমার হাতে তুলে দিতে। আমি তাকে আমার এই তাজপুরের রাজরানী বলবো। না না যুবরাজ, না, আমি কিছুতে পারবো না। কেন পারবেন না মন্ত্রী মশাই? আপনার কন্যা রাজরানী হবে, আপনি হবে রাজার শ্বশুর। তাকে আপনি চান না? না, সেনাপতি নকুল সেন, আমি পারবো না। কারণ একটা জানোয়ারের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার পূর্বে আমি তাকে গলা টিপে হত্যা করবো, এই গঙ্গার জলে ভাসিয়ে দেব। মন্ত্রী এখনো আমি আপনাকে রাজবরে জিজ্ঞাসা করছি, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান, হইলে আমি আপনাকে বন্দী করতে বাধ্য হব। বন্দী কেন যুবরাজ? আমাকে হত্যা করলেও তোর মতো একটা বাচ্চার লম্পটের কাছে কোনদিন আমার দেব না। মন্ত্রী সেনাপতি নকুল সেন, যুবরাজ, বন্দী করো এই অবাধ্য মন্ত্রীকে। আমি তাই করছি যুবরাজ। আর এক হয়ে গেলে আমি তোর মাথাটা উড়িয়ে দেবো নীল আকাশে। আয় ধরে দুষ্ট,
আমি বেঁচে থাকতে আমি তাকে বেঈমানদের হাতে অপমানিত হতে দেব না। চিত্রসেন, তাহলে পিতার সঙ্গে তুমি যুদ্ধ করতে চাও? পিতার সঙ্গে নয়, আমি যুদ্ধ করতে চাই একটা স্বার্থপর বেঈমানের সাথে। সেনাপতি নকুল সেন, বন্দি করো তোমার এই অবাধ্য সন্তান চিত্রসেনকে। আমি তাই করছি যুবরাজ। আমিও প্রস্তুত পিতা। আয় তবে দুশ্মন। পালিয়ে গেল পুত্র আমার, পালিয়ে গেল। এই খেয়েছিস বন্দা সুজন, সিংকন নিয়ে আয়। সুজন, বন্দি করে এই অবাধ্য মন্ত্রীকে। আমি তাই করছি যুবরাজ। না না যুবরাজ, আমার পিতাকে আপনি মুক্তি দিন। পিতা, মালা, পিতা, ওরে মালা, তুই কেন এখানে এসেছিস? যা, যা রে মা, তুই এখান থেকে চলে যা। না 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 পিতা, আপনাকে না নিয়ে আমি এখান থেকে যাব না পিতা। হ্যাঁ, তাহলে তুমি আমার প্রস্তাবে মেনে নাও। আমি তোমার পিতাকে মুক্ত করে দেব মালা। না, না রে মা, না। আমার এই তুচ্ছ প্রাণের জন্য একটা শয়তানের কথায় তুই কর্ণপাত করিস রে মা। যা মা, তুই এখান থেকে চলে যা। চলে যাবে? এই সেই সুযোগ আর তোমরা পাবে না। সুজন, বন্দি করো মালাকে। আমি তাই করছি যুবরাজ। কি কি অপরাধ করেছি? গান। করেছি কি অপরাধ করে কি অপরাধ করেছি গো আপনি হৃদয় বাহারে না না না, মুক্তি তোমরা কিছুতেই পাবে না। সেনাপতি নকুল সেন, যুবরাজ, চলেন, চলো এসো, এখন আমরা বিশ্রামে চলে যাই। তাই চলুন যুবরাজ, তাই চলুন। তবে
তবে কি আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে? এই সংসারে যে আমার আর কেউ নেই, আপনি বলতে রইল না। আমি যে বড় একা হয়ে গেছি। মাতা নাই পিতা গো, নাহি সুত পায়। তোমাকে যদি আমি না খুঁজে পাই, জয় দেবে আমার পিতৃ পরিচয়। এই কলঙ্কিত জীবন যে আমি রাখিব না মা। আমি যে আত্মহত্যা করব, আমার জীবন শেষ করে দিব মা। না বাবা,
ওরে মধু, মা, তুই মরিস না বাবা। তাহলে বলে দাও মা, কে আমার পিতা? পিতার পরিচয়। ওরে মধু, তুই ওরে তুই এ কথা আমাকে জিজ্ঞাসা করিস না বাবা, এর উত্তর আমি যে দিতে পারবো না। শোনো মা জননী গো, বলি দিয়া আপনারে। মা, শোনো মা জননী গো, বলি যে তোমারে। মা, মা, গো, একবার বলো আমার বাবার পরিচয়। কোথায় আছো প্রাণের পিতা গো, বলো না আমার মাতা গো, বলো না মারে। কোথায় আছে প্রাণের পিতা গো, বলো না আমার মাতা গো, বলো না মারে। ওরে বলো মা, আমি কেমন করে বলবো রে বাবা, তুই যে আমার। ওরে মা, শুনো বাজা মা, তুই যে আমার কলঙ্কি এরি তুই যে আমার কলঙ্কের ফসল, তুই যে আমার আর কলঙ্কি নির্ধন। শুনো বাচ্চা তুই যে আমার কলঙ্কের ফসল। কলঙ্কের ফসল। তাহলে বলো বাপ, কে করেছে তোমাকে কলঙ্ক? আমি তার তাজা রক্ত দিয়ে তোমার প্রাণ ধৌত করে দেব মা। ও কোন দিন করবে? পুত্র কোন দিন করবে কলঙ্ক মোছন? মা,
বলো বাপ, কে সেই কসাই পিতা বাপ, কে সেই জানোয়ার? কি বললি? মা, তুমি তুমি আমার পিতৃ পরিচয় জানতে চাইলে, তুমি আমাকে মারলে মা, তাহলে তাহলে কি তুমি বলবি না মা? এই তোমার মা বলবে না বাবা, এই আমি বলে দিচ্ছি ওই তোমার পিতার পরিচয়। তাহলে বলুন বলুন পণ্ডিত মশাই, কে আমার পিতা? আমি দেবতার কাছে আমার মায়ের কলঙ্ক মোচন করতে যাব। এ তোমার পিতা এই তাজপুরের যুবরাজ কর্ণদেব। কর্ণদেব? হ্যাঁ হ্যাঁ, এই তুমি হলে ওই কর্ণদেবের পুত্র, মানে যারও সন্তান। পণ্ডিত মশাই, তাজপুরের কর্ণদেব আমার পিতা, তাহলে কি আমি রাজার ছেলে? মা, মাগো, মধু, আমি যাব মা, আমি যে আমার পিতার কাছে যাব মা, আমি আমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আমি কি বাবার ছেলে নই? আমি যদি আমার বাবার ছেলে হয়ে থাকি, তাহলে এই বনের মাঝে থাকবে কেন? না না বাবা না, আমি আমি তোকে কিছুতেই যেতে দেব না। ওরে ওই শয়তান তোকেও আঘাত করবে রে মধু, তোকেও আঘাত করবে। সত্য আঘাত করলেও আমি আমি যে সহ্য করবো মা, তবু যে আমি যাব আমার পিতার কাছে। আমি তোকে আমি যে যেতে তোমার দেব না, পা বন্ধু। ধরে বলছি মা, আমি তুমি তোকে আমাকে যেতে যেতে দেব দাও, না। যেতে দাও। তুমি আমাকে আর বাধা দিও না মা। এই জগতে যে পিতার পরিচয় দিতে পারছি না, তার মতো হতভাগ্য সন্তান আর পৃথিবীতে নেই। চুপ কর, ওরে হতভাগা, তুই চুপ কর। মাগো, তোমার চরণে ধুলি দাও না মা, তোমার চরণে ধুলি আমি মাথায় নিয়ে যাব আমার পিতার কাছে। যদি পিতার সন্ধান করতে পারি, তাহলে ফিরে আসবো যে আমি তোমার কাছে, নইলে যে এই দেখাই সে যে দেখা। বিদায় মা, মধু! এই তোমার মধু আর আসবে না। এই মধু যার ছেলে, ওই তার কাছে চলে গেছে। এবার এবার তুমি চলো আমার সঙ্গে, এই তোমাকে শাদি করে এই সমাজে এই প্রতিষ্ঠিত করব। আরে দেখবে এই মধুর মতো কত ছেলে এই তোমার গর্ভে জন্ম নিবে। পণ্ডিত মশাই, কাঁচা গায়ে কাটা গায়ে আর নুনের ছিটা দেবেন না। আমি এখনো বলছি, আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, এই আজ না হয় আমি এই চলে গেলাম, তবে আবার কিন্তু আমি আসবো। এই
এই সেদিন আর এই কালি হাতে ফিরে যাব না। এই তোমাকে বিয়ে করব এই কুঞ্জবনের দক্ষিণ ধারে। এবার আমি আসি। জয় মা তারা, জয় শিব শম্ভু। তুই আমার ভরসা মা, তুই আমার ভরসা। ওগো ভগবান, তুমি আমার মধুর সহায় থেকো ভগবান। সে যে আমার কলঙ্কের ফসল, তুমি তাকে রক্ষা করো ভগবান, তুমি তাকে রক্ষা করো। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ। বন্দী মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে হাজির করুন। আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই, সে আমার কথা যদি রাজি না হয় তাহলে তুমি তাকে প্রকাশ্য রাজ দরবারে হত্যা করবে। আমি তাই করবো যুবরাজ। কোথায় সুযোগ? বন্দী মন্ত্রীকে দরবারে নিয়ে আসো। হ্যালো, এই যে মন্ত্রী, এবার তুমি আসতে পারো সুজন। তাই যাচ্ছি হুজুর। বলুন মন্ত্রী মহাশয়, আপনার কন্যা মালাকে আমার হাতে তুলে দিবেন কিনা? বলছি তো যুবরাজ, আমি মরে গেলেও আমার মালাকে তোমার হাতে তুলে দেব না। দেবেন না? না না না। সেনাপতি নকুল সেন, যুবরাজ, তারাও তোমার হাতের চাবুক। আমি তাই করছি যুবরাজ। তুমি তার দেহটাকে কত বিক্ষত করে দাও, চালাও। বলুন মন্ত্রী মশাই, এখনো সময় আছে। যুবরাজের প্রস্তাবে আপনি রাজি কিনা? না না না। তাহলে সহ্য করুন আমার হাতে। আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে তোমাকে হবেই মন্ত্রী মহাশয়। যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে সেনাপতি নকুল সেন চাবুক চালিয়ে যাবে। সেনাপতি নকুল সেন, চালাও তোমার চাবুক। আমি যে আর সহ্য করতে পারছি না। আমাকে একটু জল দাও, জল পিপাসা। আমার এই মুখটা যে পেটে যাচ্ছে। আমাকে একটু জল দাও যুবরাজ। আয় কে আছিস? এক গ্লাস জল নিয়ে এসো। এত জল নিয়ে এসেছি হুজুর। এবার তুমি আসতে পারো। যাই যাচ্ছি হুজুর। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ। মন্ত্রী মহাশয় জল পান করতে চেয়েছে, নাও মন্ত্রী মহাশয়কে একটু জল পান করাও। আমি তাই করছি যুবরাজ। দেন, দেন, আমাকে দয়া করে এক ফুটা জল খেতে দেন। জল খাবে? দেন, দেন। ভগবান দিলে না, আরে বেঈমানের দল আমাকে একই ফোঁটা জল পান করতে দিলে না।
ভগবান, তুমি কি অন্ধ না বদি? তুমি কি দেখতে পারছো না এই বেঈমানদের অত্যাচার? তুমি ওদের বিচার করো ভগবান। ভগবান সেনাপতি নকুল সেন, আমি আর সহ্য করতে পারছি না এত আঘাত করার পরেও। তবে তুমি যুবরাজ কর্ণদেবকে চিনতে পারবে। সেনাপতি নকুল সেন, আমি তোমাকে আদেশ করছি মন্ত্রী মহাশয়কে প্রকাশ্য রাজ দরবারে তুমি হত্যার জন্য প্রস্তুত হয়ে না। মন্ত্রী মশাই, এখনো সময় আছে, আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। না না না, আমি মারবো তবু তবু একটা লম্পটের হাতে আমার কন্যাকে আমি তুলে দিতে পারবো না। আমি তাকে হত্যা করো, আমি আর সহ্য করতে পারছি না সেনাপতি নকুল সেন। আমি তাই করছি যুবরাজ। মন্ত্রী মশাই, এমন মৃত্যুর জন্য প্রস্তুত হন। সাবধান পিতা! ঘরবাড়ি ফেলে দেন বলছি। চিত্রসেন, তুমি আমাদের রাজ দরবারে প্রবেশ করেছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি এই অত্যাচারী হাত থেকে একজন নিরীহ মানুষকে বাঁচাতে। এখনো সময় আছে, আপনি তাকে মুক্তি দেন, নইলে আমার এই পিস্তলের গুলিতে আপনার মাথাটা উড়ে যাবে ওই নীল আকাশে। চলে আসুন মন্ত্রী কাকা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। চিত্রসেন, তুমি আমার চুপ! কোনো কথা নয়, আজ আমি চলে যাচ্ছি, আবার আমি আসবো। সেদিন আপনার মতো শয়তানকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চলে আসুন মন্ত্রী কাকা। অপমান অপমান! সেনাপতি নকুল সেন, আমি তোমার কথা মতো আরেকবার তোমার পুত্র চিত্রসেনকে ক্ষমা করে দিয়েছিলাম। তারপরে আমি তোমাকে বলেছিলাম এই যুবরাজ কর্ণদেবের রাজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করলে তার চাকরি একমাত্র। আপনি কোনো চিন্তা করবেন না যুবরাজ, পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না। চলে বলে কলে কৌশলে যেমন করে হোক, যেখান থেকে পারি তাকে ধরে এনে আপনার চোখের সামনে করবো নির্মমভাবে হত্যা। শুধু এই চিত্রসেনকে হত্যা করলে চলবে না মন্ত্রী মশাই, ওই মধুকেও হত্যা করতে হবে। মধু? সে আবার কে পণ্ডিত মশাই? এই যুবরাজ, এই আপনি যে রমাকান্তর মেয়ে এই সতীকে নিয়ে এই খস্তি নষ্টি করেছেন, এই মধু হচ্ছে ওই তারই সন্তান। কোথায় কোথায় সেই কাল সাপ? বলুন বলুন পণ্ডিত মশাই, কোথায় আছে সেই সতী? এই সতী আছে ওই কালু ডাকাতের রাস্তা নাই। কালু ডাকাতের রাস্তা নাই? হ্যাঁ, এই আপনাকে হত্যা করার জন্য মধু আপনার কাছে ছুটে আসছে।
সে জানতে চায় তার পিতার পরিচয়। সাবধান যুবরাজ, আপনি কিন্তু পুত্র বলে ওকে কখনো স্বীকার করবেন না, তাহলে যে আপনার রাজ্যটাই কেড়ে নেবে। এবার আমি আসি যুবরাজ। জয় মা তারা, জয় শুভ শম্ভু। হে প্রভু, তুমি একমাত্র ভরসা প্রভু, তুমি ভরসা। বলুন যুবরাজ। শুনেছো নকুল সেন, শুনেছো? যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম আজ সেই দারদ সন্তান বলে আমার পরিচয় জানতে আসবে, কিন্তু তুমি কান খুলে শুনে দেখো, আমার কোনো সন্তান নেই। আমি হয়েছি যুবরাজ। যদি মধু আসে আমার পরিচয় জানতে, তাহলে তুমি তাকে অকাশ্য এখানে হত্যা করবে। তাই করবো যুবরাজ, আমি তাই করব। আমি বেঁচে থাকতে আপনি পদর কেউ গড়াতে পারবে না। মধু আসলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করবো। ওই কোথায় যুবরাজ করণদেব? আমি একেবারে তাকে দেখতে চাই। যুবরাজ তোমার সামনে বসে আসছে। যুবরাজ, আপনি কি সেই যুবরাজ করণদেব? হ্যাঁ, আমি হয়েছি যুবরাজ কর্ণদেব। এবার বলো তুমি কি বলতে চাও? কে তুমি? কি তোমার পরিচয়? যুবরাজ, একবার আপনি আমার এই মুখের দিকে চেয়ে বলুন, আমি কে? আমি যে আপনারই পুত্র। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাকে পুত্র বলে স্বীকার করুন। দাদা যুবরাজ, আমি যে আপনার এই পুত্র, শুধু একবার আপনি আমাকে পুত্র বলে স্বীকার করুন। আমার মা সতী দেবীর কলঙ্ক মোচন করুন। আমি যে আপনার এই দুটি পা ধরে বলছি, সরে যা শাসার বাচ্চা। সেনাপতি নকুল সেন, দাও তোমার হাতের চাবুক। আমি তাই খাচ্ছি। কেনে পিতা নিষ্ঠুর হলে চাবুক মারলে মুরে। আমাকে পুত্র বলে স্বীকার করুন। কেনে পিতা নিষ্ঠুর হইয়া গো, চাবুক মারলেন মুরে। তুমি মরলে কলঙ্ক গো, হবে যে তোমার পিতা গো, হবে যে তোমারি। না না না, তা কিছুতেই হতে পারে না। আমি হয়েছি যুবরাজ কর্ণদেব, আমার কোনো ছেলে নাই। সেনাপতি নকুল সেন, যুবরাজ, ওকে তুমি এখান থেকে চাবুকে মেরে বের করে দাও। আমি তাই করছি যুবরাজ। বল বল। আহ! 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 না না না, আমি যে আমার পিতার কাছ থেকে কোথাও যাব না। সেনাপতি নকুল বলুন সেন, যুবরাজ। আমি যে আর সহ্য করতে পারছি না। আমি
আমি যার তার মুখ থেকে পিতা ডাক শুনতে চাই না। তুমি তাকে গাড়ি ধরে বের করে দাও। আমি তাই করছি যুবরাজ, আমি তাই করছি। পিতা, পিতা গো, তাহলে যে আপনার হাতের অস্ত্র দিয়ে আপনি আমাকে হত্যা করুন। পিতার হাতে যদি পুত্রর মৃত্যু হলে আমার এই জন্ম যে সার্থক হয়ে যাবে পিতা। হত্যা করতে চাও তুমি? সেনাপতি নকুল, যুবরাজ, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে যুবরাজ কর্ণদেব হয়ে আদেশ করছি, সেনাপতি নকুল সেন, তুমি তাকে মধ্যভূমিতে নিয়ে তুমি তাকে নির্মমভাবে হত্যা করবে। কেন পিতা নিষ্ঠুর হয়ে গো, হত্যার আদেশ দিলেন। পিতা, পিতা, আপনার দুটি পাদের বলছি পিতা, তুই আমাকে একবারে পুত্র বলে স্বীকার করেন। পিতা নিষ্ঠুর হয়ে গো, হত্যার আদেশ দিলেন। বিনা দুঃখে মরব পিতা গো, আপনার চরণ তোলে পিতা গো, আপনার চরণ তোলে। সেনাপতি নকুল সেন, যুবরাজ, নিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমি যার সহ্য করতে পারছি না সেনাপতি নকুল সেন, নিয়ে আমি যাও। তাই করছি যুবরাজ। চলে এসো যুবক। যাচ্ছি, তবে যাবার সময় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। দুধু যারো সন্তানের ইচ্ছে বেঁচে থাকার ইচ্ছে, মরে যাওয়া ইচ্ছে অনেক ভালো পিতা, মরে যাওয়া ইচ্ছে অনেক ভালো, অনেক ভালো। যার আজ সন্তান হবে যুবরাজ কর্ণদেবের সন্তান, তা আমি কখনো মেনে নিতে পারি না, তা আমি কখনো মানতে পারি না। একই এমন হঠাৎ করে আমার বুকটা একটু কেঁপে উঠল কেন? আমি যার সহ্য করতে পারছি না। তাহলে কি ওই সতীর অবিশ্বাস? কি আমার সে দম বন্ধ হয়ে আছে, তবে কি সেই সতীর অবিশ্বাস? না না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। সজ্জদা ফিরোজ, আদেশ করেন আব্বা হুজুর। সেনাপতি নিমাই চা, আদেশ করেন জনাব। তোমরা কেউ পারলে না সেই বেঈমান রাজাকার বদমাইশি বেজন্ম রাজপ্রসাদের একমাত্র তাজপুরের অধিষ্ঠাত্রী তুমি ধরতে তোমাকে পাঠিয়েছিলাম। সেই বেঈমান কর্ণদেবকে তোমরা কেউ খুঁজে পেলে না, তাকে বন্দি করে নিয়ে আসতে পারলে না সম্রাট দরবারে। আমি পারলাম না তার বিচার, তবে কি সে আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? না না না, আমি এবার নিজেই চলে যাব সেই তাজপুরের অভিমুখে। সে বেঈমান রাজা কর্মদেবকে আমি বুঝিয়ে দেব, আমি তাকে নিজ হাতে সমাধি দিব। এবার যুদ্ধে আমিও যাব, সে কাফেরকে পরাজিত করে
এমন শাস্তি দেব যা দেখে এই তাজপুরের প্রজারা আতঙ্কে শিরিয়ে উঠবে। এবার আমি যাচ্ছি পিতা। সেই বেঈমান দুজু আপনার আমার অশ্বত রাজি না করে আর রাজকর না দেয়, তাহলে ওকে বন্দি করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। আর যদি না পারি তাহলে আমি এই মুক্তি আর কোনদিন আপনার সামনে দাঁড়াবো না বাহুজুর, আর কোনদিন দাঁড়াবো না বাহুজুর। উল্কার বেগে ছড়ে যাও তুমি সেই তাজপুরের অভিমুখে। তোমার বিরুদ্ধে পরিচয় দিয়ে রাজা কর্ণদেবকে বন্দী করে নিয়ে যাবে শর্মার দরবারে। রাজ দরবারে ইমার প্রাদাব বেশরম জায়গিরদার কর্ণদেবকে কুপিয়ে দেবে। আমিও যাচ্ছি জাহাপনার। শাহজাদার সঙ্গে হাতে হাত মিলে আমরা রুখে দাঁড়াবো বেঈমান কর্ণদেবের বিরুদ্ধে। যেমন করেই হোক আমরা সমস্ত সৈন্য সামন্ত নিয়ে বেঈমান কর্ণদেবের উপর আক্রমণ করব, তাকে ধরে নিয়ে আসবো আপনার রাজ দরবারে, আপনার রাজ দরবার। তাই করো শ্রাবণী, তাই করো। তুমি উল্কার বেগে ছুটে যাও সেই তাজপুরের অভিমুখে। যাদব বেশরম অকর্মঠ অপদার্থ একটা জায়গিরদার রাজা হয়ে সারা বিশ্বময় করে দিয়েছে সে একটা অবল্প কর্মচারী। দায়িত্ব তাকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে তামাম তাজপুরের মানুষ আতঙ্কে শিউরে উঠবে। চলো রুজির সাহেব, আমরা এখন অন্তর্মহলে চলে যাই। কারিমালা, আজ রাতেই হবে তোমার শেষ খেলা। তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করব, যদি বলেন না এই তাহলে আমি তার চুলের মুঠি ধরে তারপরে তোমাকে মারতে হবে। শয়তান, তুমি আমাকে চিনতে পারছো না? মনে করে দেখো, একদিনই তুমি আমাকে হত্যার আদেশ দিয়েছিলে, যার মাকে নিয়ে তুমি দূর করে প্রাসাদিনী কলঙ্কিত করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছিলে, যাকে তুমি জানো সন্তান বলে তোমার বুকে উচ্চারণ করেছিলে। আমি যে সেই যার সন্তানের মধু মধু আমি মধু আমি 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 তোকে কি করিলে মধু, কি করলি মধু? ওরে, তুই কাকে হত্যা করতে চেয়েছিস? মাগো, আমি তো হত্যা করতে চাইনি মা। না বাবা মধু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই তো আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি সতী, তুমি আমাকে ক্ষমা করে দিও সতী। পুত্রবধূ, আমি তোমাকে আজ স্বীকার করছি, তুমি হয়েছ যুবরাজ কর্ণদেবের সন্তান। পিতা, আজ থেকে তুমি রাজ্য পরিচালনা করবে। এই তাজপুরের যুবরাজের সন্তান মধু হয়েছে এই তাজপুরের রাজা। একটি কথা মনে রাখবে পুত্র, তোমার পিতার মতো তুমি রাজ্য অন্যায় অত্যাচার চালাবে না, কিন্তু তুমি কথাটি মনে রেখো, যদি অন্যায় অত্যাচার তুমি চালাও তাহলে এই যুবরাজ কর্ণদেবের মতো তোমারও মৃত্যু হবে। বসেশ্বতী, আমি যে ভুল করে ফেলেছি
আজ আমি আমার পাপের শাস্তি পেয়েছি, তাই তোমাকে বলছি তুমি আমাকে ক্ষমা করে দিও সতী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি যেন তোমার পুত্র বধূকে নিয়ে ভালো থাকতে পারো। আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো।